শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু অংশীদারদের চলতি হিসাব ও ঋণ হিসাব। এই বিষয়বস্তুর আলোকে আমরা আজকে শিক্ষণফল নির্ধারণ করেছি। শিক্ষণফল অংশীদারদের চলতি হিসাব ও ঋণ হিসাব তৈরি করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করা শিখিয়েছিলাম। তো সেখানে আমরা দেখেছি মূলধন হিসাব অংশীদারগণ দুই পদ্ধতিতে তৈরি করে থাকেন। একটি হচ্ছে স্থিতিশীল পদ্ধতি, অপরটি পরিবর্তনশীল পদ্ধতি। তো পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাবের মধ্যে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন সহ অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাবের মধ্যে শুধুমাত্র প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন অন্তর্ভুক্ত করা হয়। অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট অন্য কোনো দফা এবং চলতি হিসাবের উদ্বৃত্ত যদি অঙ্কে থাকে সেগুলি কিন্তু স্থিতিশীল মূলধন পদ্ধতির মূলধন হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। তো সেক্ষেত্রে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট দফাগুলি এবং চলতি হিসাবের উদ্বৃত্ত অন্তর্ভুক্ত করে অন্য একটি হিসাব তৈরি করা হয়। সেই হিসাবটির নাম হচ্ছে চলতি হিসাব। এছাড়া যদি কোনো অংশীদার কারবারে ঋণ প্রদান করে তবে তার জন্য ঋণ হিসাব প্রস্তুত করা হয়। তো সেই ঋণ হিসাব কেমন করে প্রস্তুত করতে হয়, তার মধ্যে কী কী বিষয় অন্তর্ভুক্ত হয় সেটি, এবং চলতি হিসাব কিভাবে প্রস্তুত করতে হয়, তার মধ্যে কোন কোন দফাগুলি অন্তর্ভুক্ত হয় সেটি আমরা আজকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তোমরা আশা করছি মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি করবে এবং এই ক্লাসের মধ্য দিয়ে আমরা অংশীদারদের চলতি হিসাব এবং ঋণ হিসাব প্রস্তুত করা শিখব। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা চলে যাব অংশীদারদের চলতি হিসাবে। দেখো, চলতি হিসাবের ছক অংশীদারদের মূলধন হিসাব যেটি আমরা করেছিলাম সেই ছকের অনুরূপ। তো এখানে আমরা প্রথমে উপরে শিরোনাম লিখব। আমি এখানে লিখেছি অমল ও বিমলের চলতি হিসাব। অনেক সময় এই অংশীদারি প্রতিষ্ঠানের আলাদা একটি নাম থাকতে পারে। তো সেই নাম যদি থাকে সেই প্রতিষ্ঠানের নাম আমরা উপরে লিখব এবং এখানে লিখব অংশীদারদের চলতি হিসাব। ধরো এক্স কোম্পানি, তো প্রতিষ্ঠানের নাম যদি ধরি যে এক্স কোম্পানি, তো আমরা লিখব এক্স কোম্পানি এর অংশীদারদের চলতি হিসাব। তো এরকম লিখব। আসলে উপরে বসে অংশীদারদের নাম অথবা প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম যদি না থাকে সেক্ষেত্রে শুধু অংশীদারদের নাম এভাবে লিখে চলতি হিসাব লিখে আমরা শুরু করব। তো এরপরে চলতি হিসাবের ছকটা অংশীদারদের মূলধন হিসাবের মতো। এখানে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে 4টি করে ঘর থাকে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এই পাশে ডেবিট এবং এইদিকে লিখবো আমরা ক্রেডিট। এই অংশটা ক্রেডিট পাশ, এই অংশটা ডেবিট পাশ। এটা লেখার পরে আমরা তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। টাকা যেহেতু দুইজন অংশীদার রয়েছে আমরা দুইজনের 2টা ঘর করেছি, এর পাশেও 2টা ঘর আমরা করে দেব। যদি 3জন থাকতো 3টা ঘর করতাম। অংশীদাররা যে কয়জন হবে ওই প্রতিষ্ঠানে সেই কয়টি টাকার ঘরে আমরা টাকার ঘরটাকে সেই কয়টা ভাগ করে তাদের নাম আমরা ওখানে লিখে দেব। এইভাবে লিখে নেওয়ার পর আমরা কি করব, আমরা দুই পাশে সালটা লিখব। এখানে 2020 লেখার পরে জানুয়ারি মাসের 1 তারিখে এই যে চলতি হিসাব করছি অঙ্কের মধ্যে যদি অংশীদারদের চলতি হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া থাকে সেই টাকাটি আমরা এখানে লিখে দেব। আশা করি বুঝতে পেরেছো। অনেক সময় চলতি হিসাব অঙ্কে করতে বলা সত্ত্বেও অংশীদারদের চলতি হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত অঙ্কে দেওয়া থাকে না। যদি দেওয়া না থাকে তাহলে এই যে জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিটি লিখে আমি যে টাকাটা লিখেছি এই টাকাটা তখন বসবে না। আশা করি বুঝতে পেরেছো। তো এইটা লেখার পরে এইটা গেল ক্রেডিট দিকে। প্রথমে আমি এটা লিখব
এবং ডেবিট দিকে লিখব ওই সাল ডিসেম্বর 31, অর্থাৎ বছরের শেষ তারিখ, যে তারিখে আমি অঙ্ক করছি, উত্তোলন হিসাব লিখে উত্তোলনের টাকা। তাহলে এই দিকে লিখলাম, ক্রেডিট দিকে লিখলাম ব্যালেন্স বিডি লিখে চলতি হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত। অবশ্য এখানে একটি কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে চলতি হিসাবের উদ্বৃত্ত এখানে আমি ক্রেডিট দিকে লিখেছি। অনেক সময় চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত অঙ্কে দেওয়া থাকতে পারে। তো ডেবিট উদ্বৃত্ত যদি দেওয়া থাকে তখন ব্যালেন্স বিডি একইভাবে এই পাশে লিখে আমরা যারটা ডেবিট উদ্বৃত্ত দেওয়া থাকবে চলতি হিসাবে তার টাকাটা ডেবিট দিকে টাকার ঘরে লিখব। এটা লেখার পরে ব্যালেন্স লেখার পরে আমরা লিখব কি, আমরা ডিসেম্বর 31 তারিখে উত্তোলন হিসাব লিখে উত্তোলনের টাকাটা লিখব। এই দুইটি আইটেম লেখার পর আমরা ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে ডিসেম্বর 31 এইভাবে লিখে লাভ ক্ষতি আবন্টন হিসাব লিখে ক্লোন দিব। লাভ ক্ষতি আবন্টন হিসাব লিখে ক্লোন দেব। কেন দিব? কারণ এরপরে যে আইটেমগুলো, যে দফাগুলো আমি এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব, এই দফাগুলি মূলত লাভ ক্ষতি আবন্টন হিসাব থেকে এখানে আমি স্থানান্তর করছি। এই দফাগুলি ক্রেডিট দিকের দফাগুলি লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট দিকে আছে এবং ডেবিট দিকের দফাগুলি লাভ ক্ষতি আবন্টন হিসাবে ক্রেডিট দিকে আছে। তো এই জন্য আমি দুই পাশে লাভ ক্ষতি আবন্টন হিসাব কথাটা লিখব। লেখার পরে আমার লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট দিকে যে আইটেমগুলো থাকে তার মধ্যে মূলধনের সুদ, ঋণের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ। সাধারণত অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট এই কয়েকটি দফায় লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট দিকে অন্তর্ভুক্ত হয়। সেইগুলি আমি এখানে লিখে প্রত্যেকের টাকা ওইখানে কিন্তু লাভ ক্ষতি আবন্টন হিসাবে যে টাকার অঙ্কটা আমি ওখানে লিপিবদ্ধ করেছি অংশীদারদের নামে, অমলের টাকা অমলের ঘরে, বিমলের টাকা বিমলের ঘরে বসবে। ঋণের সুদ, বেতন, আমি ঋণের সুদ ধরেছি, অমল ঋণ প্রদান করেছে, অমলের ঋণের সুদ আছে। বিমল কোনো ঋণ প্রদান করে নাই, বিমলের ঋণের টাকা এখানে কোনো টাকা বসে নাই। ঋণের সুদের ক্ষেত্রে কোনো টাকা অন্তর্ভুক্ত হয় নাই। বেতন আমি ধরেছি অমল কোনো বেতন পায় না, বিমল বেতন পায়, তাই বিমলের টাকা এখানে অন্তর্ভুক্ত করেছি। হয়তো দেখা গেল অঙ্কে বলা আছে যে বিমল প্রতি মাসে 500 টাকা করে বেতন পায়, তাহলে 12 মাসে 5 12 60, 6000 টাকা সে বেতন পাবে। এইভাবে আমি বেতনের টাকাটা অন্তর্ভুক্ত করি। এই প্রত্যেকটি দফা কিন্তু আমরা আগে লাভ ক্ষতি আবন্টন হিসেবে অন্তর্ভুক্ত করেছি, আমরা সেইখান থেকে দেখে দেখে এখানে আনবো। এরপরে কমিশন আমি ধরে নিয়েছি অমল 3000 টাকা, বিমল 2000 টাকা কমিশন পেয়েছি। তো সেই টাকাটা এটা কিন্তু ওখানে লেখা হয়েছে, ওইখান থেকে এখানে আমি স্থানান্তর করব। এরপরে আমি লাভ ক্ষতি আবন্টন হিসাবে যে বন্টনযোগ্য মুনাফা নির্ণীত হয়েছিল, সেই বন্টনযোগ্য মুনাফা অংশীদারদের মধ্যে ওখানে ভাগ করে দিয়েছিলাম। তো আমি ধরে নিয়েছি যে এখানে বন্টনযোগ্য মুনাফা হয়েছিল 10,000 টাকা, তারা সমান অংশীদার, লাভ লোকসান সমান ভাগে ভাগ করে নেয়, তাই প্রত্যেকের মুনাফার অংশ 5,000 5,000 এটা বসাবো। তো এইভাবে কিন্তু আমরা চলতি হিসাবে ক্রেডিট দিকে এই দফাগুলি অন্তর্ভুক্ত করব। তো এখানে দেখো আমি ঋণের সুদের পাশে একটা স্টার চিহ্ন দিয়ে রেখেছি। এর একটি কারণ আছে। এই স্টার চিহ্ন তোমরা কিন্তু অঙ্ক করার সময় দিবে না, আমি দিয়ে রেখেছি এই জন্য, এইটা তোমাদেরকে একটু আলাদা করে বোঝানোর জন্য, এটার উপর একটু গুরুত্ব দেওয়ার জন্য। তো ঋণের সুদ এখানে স্টার দেওয়ার কারণ হচ্ছে এই ঋণের সুদ আমরা অংশীদারদের চলতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি অথবা ঋণ হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। আমরা এই ঋণের সুদটা লাভ ক্ষতি আবন্টন হিসাবের মধ্যে যখন আমরা লিখেছিলাম, তখন এই ঋণের সুদের উপরে আমরা কোন হিসাবে এটা অন্তর্ভুক্ত করব সেই হিসাবের নাম কিন্তু ওখানে লিখেছিলাম। ওখানে যদি আমরা অংশীদারদের চলতি হিসাব লিখে থাকি তাহলে এখানে চলতি হিসাবের মধ্যে ঋণের সুদ বসবে। ওখানে যদি অংশীদারদের ঋণ হিসাব লিখে থাকি তাহলে ঋণ হিসাবের মধ্যে ঋণের সুদ বসবে। এই ঋণের সুদ কোথায় বসবে সেটা লাভ লোকসান আবন্টন হিসাব বা লাভ ক্ষতি আবন্টন হিসাবের মধ্যে আমি ঋণের সুদ ডেবিট দিকে অন্তর্ভুক্ত করার সময় আমি ঋণের সুদের এই দফাটির উপরে কোন হিসাবের নাম লিখেছিলাম সেই হিসাবের মধ্যে কিন্তু ঋণের সুদ অন্তর্ভুক্ত হবে। আমি যদি অমলের ঋণ হিসাব লিখে ঋণের সুদ ওখানে লিখে থাকি তাহলে যাবে এখানে,
আমি যদি অমলের চলতি হিসাব লিখে ঋণের সুদ লিখে থাকি তাহলে সেটা বসবে এইখানে। আমি এখানে অন্তর্ভুক্ত করেছি, আমি ধরে নিয়েছি এটা চলতি হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য আমি লাভ ক্ষতি আবন্টন হিসাবে অংশীদারদের চলতি হিসাব বা অমলের চলতি হিসাব লিখে নিচে ঋণের সুদ আমি লিখেছিলাম। এটা ধরে নিয়ে আমি ঋণের সুদটা এখানে অন্তর্ভুক্ত করেছি। এইভাবে আমরা ক্রেডিট দিকে সমস্ত দফাগুলি লিখে ফেলবো। এরপরে ডেবিট দিকে দেখো, ডেবিট দিকে আমি আগেই উত্তোলন হিসাব লিখেছি। এরপরে ডিসেম্বর 31 লাভ ক্ষতি আবন্টন হিসাব লিখে আমি লাভ ক্ষতি আবন্টন হিসাবের ক্রেডিট দিকে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট যে সকল দফা রয়েছে সেইগুলি আমি এখানে আনবো। ক্রেডিট দিক থেকে ডেবিট দিকে আর ডেবিট দিক থেকে ক্রেডিট দিকে দফাগুলি স্থানান্তরিত হয়। তো উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন এই দুইটি দফা আমাদের কিন্তু লাভ ক্ষতি আবন্টন হিসাবে ক্রেডিট দিকে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট দফা হিসাবে বসে। তো সেই দুইটি দফা আমার এখানে ডেবিট দিকে আসবে। তা আমি এখানে ধরেছি উত্তোলনের সুদ অমল এবং বিমল উভয়ের উত্তোলনের সুদ হয়েছে 300 টাকা 300 টাকা। আর পণ্য উত্তোলন এটি আমি ধরেছি বিমল 1000 টাকা পণ্য উত্তোলন করেছিল, সেই 1000 টাকা এখানে লিখে দিয়েছি। আশা করি সকল দফাগুলি কিভাবে আমি এখানে অন্তর্ভুক্ত করলাম সেটা তোমরা বুঝতে পেরেছি। এরপরে আমি এটা ব্যালেন্স করব। এটা যোগ করলাম, যোগ করলে হলো 29,500 টাকা, এটা যোগ করলাম 31,000 টাকা। এইবার ওই দুটি যোগ ফল আমি এই পাশে নিয়ে আসলাম, ডেবিট দিকে নিয়ে আসলাম, 31,000 টাকা 29,500 টাকা। এইবার এটা ব্যালেন্স করব। এই ডেবিট দিকের এই টাকার অঙ্কগুলি এই 29,500 টাকা থেকে বাদ দিলে এখানে ব্যালেন্স থাকবে 22,200 টাকা। আর অমলের ঘরে 31,000 টাকা থেকে এই ডেবিট দিকের যে দফাগুলি আছে এখানে যে টাকার অঙ্ক আছে টাকার অঙ্কগুলি এই 31,000 টাকা থেকে বিয়োগ করলে যে ব্যালেন্স থাকে সেটা হচ্ছে 24,700 টাকা। এইটা আমি বের করে লিখে ফেলব। এইবার ডিসেম্বর 31 তারিখ ব্যালেন্স সিডি লিখে দিলে আমার কিন্তু চলতি হিসাব প্রস্তুত করা যে কাজ সেটি আমার কিন্তু সম্পন্ন হবে। এই চলতি হিসাবটা কিন্তু প্রস্তুত হয়ে গেল। তো এখানে একটি কথা তোমাদের আমি স্মরণ করে দিতে পারি, সেটি হচ্ছে যে এই চলতি হিসাব এইটা মূলত অংশীদারদের যে পরিবর্তনশীল মূলধন পদ্ধতির মূলধন হিসাব, সেই মূলধন হিসাবের মধ্যে যে সকল দফা অন্তর্ভুক্ত হয়েছে সেই দফাগুলির মধ্য থেকে শুধুমাত্র প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন বাদে বাদ বাকি সকল দফা এখানে কিন্তু আমি অন্তর্ভুক্ত করেছি। তো এরপরে আমরা ঋণ হিসাবে চলে যাচ্ছি। ঋণ হিসাবের মধ্যে দেখো এখানে অমলের ঋণ হিসাবের মধ্যে আমরা ঋণ হিসাবে প্রথমে ছক করব। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে আমি লিখব ডেবিট ক্রেডিট, এটা আমি লিখে দিব। এটাও একটা খতিয়ান, তাই খতিয়ানের যে ছক সেই ছকে এখানে আমাদের করতে হবে। করার পরে আমি দুই দিকে সাল লিখব 2020 জুলাই 1 নগদান হিসাব আমি ধরে নিচ্ছি যে অমল জুলাইয়ের 1 তারিখে 50,000 টাকা ঋণ হিসাবে সরবরাহ করেছিল। তো ঋণ হিসাবে 50,000 টাকা সরবরাহ করার জন্য তখন জাবেদা হয়েছিল নগদান হিসাব ডেবিট, অমলের ঋণ হিসাব ক্রেডিট। এই জন্য অমলের ঋণ হিসাব ক্রেডিট, অমলের ঋণ হিসাবের ক্রেডিট দিকে আমি লিখলাম নগদান হিসাব লিখে 50,000 টাকা এখানে আমি লিখে দিলাম। এরপরে ডিসেম্বরের 31 তারিখ দিয়ে আমি কি করব, লাভ ক্ষতি আবন্টন হিসাব এইটা লিখে ক্লোন দিব। দেওয়ার পরে ঋণের সুদ 1,500 টাকা। এখানে দেখো এই ঋণের সুদ যদি আমি চলতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করি তাহলে কিন্তু ঋণ হিসাবের মধ্যে ওটা আর অন্তর্ভুক্ত করা যাবে না। আর যদি ঋণ হিসাবে অন্তর্ভুক্ত করি তাহলে চলতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। এক্ষেত্রে ঋণের সুদ ঋণ হিসাবের মধ্যে আনতে গেলে তোমার পূর্ব শর্ত হচ্ছে তুমি যখন লাভ ক্ষতি আবন্টন হিসাব করেছো সেই লাভ ক্ষতি আবন্টন হিসাবের মধ্যে তুমি এই ঋণের সুদ এই দফাটির উপরে
অমলে ঋণ হিসাব কথাটি লিখেছো কিনা। এটা যদি লিখে থাকো তাহলে ঋণের সুদ এখানে আসবে। আমি ধরে নিচ্ছি যে আমরা ওখানে ওইটা লিখেছিলাম, তো এইভাবে ঋণের সুদকে আমরা এখানে আনলাম। এইবার আমি ব্যালেন্স করবো, এটা যোগ করলাম, যোগফল এখানে নিলাম, নেওয়ার পরে আমি এই ডেবিট দিকের দফাগুলির থেকে বিয়োগ করে ব্যালেন্স নির্ণয় করলাম। এই যে ব্যালেন্স, এইটা আমি ডিসেম্বর 31 তারিখ দিয়ে এখানে আমি 2020 আগে লিখেছি, ব্যালেন্স শিটে লিখে ব্যালেন্সটা আমি লিখে ফেললাম। এই ব্যালেন্সটা লেখার সাথে সাথে আমার কিন্তু অমলের ঋণ হিসাব প্রস্তুত করা হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু অংশীদারদের চলতি হিসাব এবং ঋণ হিসাব প্রস্তুত করব। শিক্ষার্থীবৃন্দ, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অংশীদারদের চলতি হিসাব এবং ঋণ হিসাব প্রস্তুত করতে হয়। তো এই চলতি হিসাব এবং ঋণ হিসাব এটা প্রস্তুত করা শেখার মধ্য দিয়ে আমাদের অংশীদারি কারবারের যে বিভিন্ন হিসাবগুলি, অংশীদারি ব্যবসায় যে বিভিন্ন হিসাবগুলি, সেগুলির একটি ধারাবাহিকতা আমরা রক্ষা করে এগুলো শেখালাম। এরপরে আমরা এই বিষয়, এই অধ্যায়ের উপর আমরা অঙ্ক কিন্তু করতে পারবো। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকের এই ক্লাসের মধ্য দিয়ে অংশীদারদের চলতি হিসাব এবং ঋণ হিসাব কীভাবে প্রস্তুত করতে হয় সেটা বুঝতে পেরেছো। তো এখন তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। আমি জানি না যে তোমাদের অনলাইন ক্লাস আর কতদিন চলবে। তো আমার ধারণা যে এরপরে হয়তো তোমাদের অনলাইন ক্লাস হয়তো করা নাও লাগতে পারে, অথবা এই অনলাইন ক্লাস আরও পরিমার্জিতভাবে, আরও কীভাবে এটা কার্যকর করা যায়, বেশি সংখ্যক ছাত্রছাত্রী কীভাবে এর মাধ্যমে উপকৃত হয়, সেরকম একটি প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে চালানো হচ্ছে। সেই প্রচেষ্টার যে নির্দেশনা, সেটি আমরা যখন পাবো সেইভাবে আবার আমরা ক্লাস নিব। তো যতদিন সেটা না পাচ্ছি, আমাদের এইভাবে যেভাবে আমরা ক্লাস নিচ্ছি এইভাবে আমাদের ক্লাস চলতে থাকবে। তোমাদের আমার পরামর্শ, তোমরা এটিতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠো। তোমরা যত দ্রুত এতে অভ্যস্ত হবে, যত বেশি সম্ভব তোমরা অনলাইন ক্লাসগুলি করবে, তত কিন্তু তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের ব্যক্তিগত পড়াশোনা অব্যাহত থাকুক। আর বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ থাকো। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।